এই যে পি আর কিউ, পি কিউ কোন জায়গায় বসছে এটা তো বুঝতে পারছো যে কেন এখানে হচ্ছে এক্স অক্ষ বরাবর যাবে 2 একক, ওয়াই অক্ষ বরাবর -1 একক, মানে নিচের দিকে নামবে, আর জেড অক্ষ বরাবর 1 একক যাবে। তাহলে এখানে বিন্দুটা এই বরাবর, মানে বিন্দুটা এখানে ভাইসে থাকে, এখানে মূলত ভাইসে থাকে, কিন্তু এখানে তো আর ভাষা অবস্থায় লেখা যায় না, যার কারণে আমরা এই বিন্দুটাকে এখানে লিখছি। আবার পি যে বিন্দুটা, পি বিন্দুটা এক্স অক্ষ বরাবর যাবে এপাশে 3 একক, আবার ওয়াই অক্ষ বরাবর আসবে -4 একক, তার মানে নিচের দিকে আসবে, আর জেড অক্ষ বরাবর উপরের দিকে ভাইসে থাকবে কত 5 একক পরিমাণ ভাইসে থাকবে। তাহলে এই বিন্দুটা কোন জায়গায়, এই জায়গায়, এই বরাবর বিন্দুটা তোমার আসে। তাহলে যদি এই বরাবর যদি বিন্দুটা আসে, তাহলে এখন তোমরা এখানে যেহেতু তোমাদের বলছে যে তোমাদের কোশ্চেনটা এভাবে ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে যে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং পি কিউ এর সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর, তো অবস্থান ভেক্টর কথাটা যখন বলছে তখন আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা একটু দিয়ে দেবো, যে দেখো অবস্থান ভেক্টরের সংজ্ঞা কি। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলবো। এই মূল বিন্দু মানে O00, এই বিন্দু থেকে এই দুটো বিন্দুর অবস্থান যে ভেক্টরটা দিয়ে নির্দেশ করা হবে তাকে আমরা অবস্থান ভেক্টর বলবো। এখন দেখুন এখানে আমরা আয়ত একক ভেক্টরগুলো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকবে সেটাকে আমি বলতে পারি আই, মানে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এরপরে যে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আর কে হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে এই যে ওপি যে অবস্থান ভেক্টরটা আছে, ওপি অবস্থানটাকে আমি 3 কি আই, তাহলে আমি লিখতে পারি 3i, আর এটা হচ্ছে জে, মানে ওয়াই অক্ষ বরাবর জে, এটা হচ্ছে কে, মানে তার মানে আমি এটা এভাবে লিখতে পারি, ওপি বরাবর কি লিখতে পারি 3i - 4j + 5k, এটা হবে কি তোমার ওপি বরাবর, মানে এইটার অবস্থান ভেক্টর। এরপরে তোমার দেখো ও কিউ বরাবর, তাহলে ও কিউ বরাবর তোমার কাছে অবস্থান ভেক্টরটা কি আসবে। আবার অনুরূপভাবে কি লিখতে পারো, অনুরূপে তুমি কিন্তু চাইলে এভাবে দেখতে পারো যে ও কিউ বরাবর দেখো এখানে কিউতে আছে কি 2 - 1 আর অন, তাহলে 2 রে লিখতে পারো 2i, এরপরে অন মানে শুধু যে আমরা চাইলে লিখতে পারি, তাই না, জে, এরপরে প্লাস অন মানে কি কে, তাহলে এটা তোমার কি দাঁড়ায় ও কিউ বরাবর। তো ও কিউ বরাবর তোমার ভেক্টরটা এইটা আসবে। তো এরপরে আমরা এখানে পি কিউ, তাহলে পি কিউ কি আসবে, এই পি কিউটা কি আসবে, তাহলে আমরা দেখো এখানে পি কিউটা লিখতে পারি এভাবে পি কিউ ভেক্টর, এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তো দেখো তাহলে কিউ ভেক্টরের মান তোমার কাছে কত ছিল 2i, এরপর ছিল -j, এরপর ছিল +k, এরপরে তুমি মাইনাস পি ভেক্টর কত ছিল 3i -4j, এরপর ছিল হচ্ছে +5k। আচ্ছা দেখো তো এখন এটা যদি তোমরা বিয়োগ করো, তার মানে এটা থেকে এটা বিয়োগ দেবে, 2i থেকে 3i যদি বিয়োগ দেয় তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, একটু ভাঙাই যদি লিখি i + k - 3i -4j, এরপর আমরা লিখতে পারি -5k। আচ্ছা এখানে তাহলে তোমাদের কি থাকে, এখানে থাকে হচ্ছে -i, এরপর কারণ 2i আর 3i তিনটা থেকে দুইটা বিয়োগ দেবে, একটা থাকবে বড় সংখ্যার সাইন মাইনাস, এরপর আমরা লিখতে পারি 3j, এই 4j আর j বিয়োগ করে, এবার আমরা এই k আর এই k এটা কত হবে -4k। তো এটা দাঁড়াবে, তাহলে তোমার p কিউর অবস্থানটা দাঁড়াবে কি i +3j, এরপর দাঁড়াইলো -4k। আচ্ছা দেখো তাহলে এখন আমরা এখানে দেখবো যে এই যে পি কিউ আছে, এই পি কিউ এর মান কত হইবে, এটার দিকে তোমরা একটু খেয়াল করবা। তাহলে পি কিউ এর পরম মান, তাহলে পি কিউ এর এই ভেক্টরটার পরম মান আমরা কিভাবে লিখি, সূত্রটা √ax² + ay² + az²। এখানে এভাবে ছিল আমাদের মেইন বই সূত্র, এই ভেক্টরের পরম মান ছিল ax² + ay² + az², এই থিওরিটা থেকে আমরা এখানে নিয়ে ফেলি। তো x এর পরিবর্তে আমরা এখানে কত শুধু i মানে অন, তাহলে আমরা i - 1 এর উপরে স্কয়ার, এরপরে প্লাস এখানে কি 3 এর উপরে স্কয়ার, আর এখানে আমরা কি লিখতে পারি -4 এর উপরে স্কয়ার, আমরা এভাবে লিখতে পারি। তো এখানে এই i যে k কেন লিখলাম না, এটা একটা কথা আছে। তুমি যদি i যদি এখানে লেখো i এর উপরে স্কয়ার, তাহলে i.i এর মান অন আসে। তো দেখো
এটাকে যদি তোমরা করো তাহলে কিভাবে আসবে 1 প্লাস 9 প্লাস 16, তাই এটারে করলে কত আসবে 10 আছে 26, তাহলে √26 তোমার PQ এর মানটা কি আসলো √26। এখন তোমার এখানে বলছে কি, এখানে তোমাদের প্রশ্ন চাইছে যে সমান্তরাল একক ভেক্টর PQ এর সমান্তরাল একক ভেক্টর, অতএব PQ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর। তো দেখো একক ভেক্টরকে আমরা n হেড দিয়া লিখতে পারি, তাহলে একক ভেক্টর সমান আমরা একক ভেক্টর সমান সূত্র কি মনে আছে? PQ সূত্রটা হচ্ছে তোমার কাছে PQ ভেক্টর বাই PQ এর মান, এটা হবে তোমার একক ভেক্টরের, এটা ধরে তোমার কাছে একক ভেক্টর, একক ভেক্টর কি PQ ভেক্টর বাই PQ ভেক্টরের মান। আচ্ছা দেখো তো PQ ভেক্টর এখানে কত দেওয়া আছে, আমরা পাইছিলাম -i প্লাস j, এরপরে -4k। আচ্ছা PQ ভেক্টরের মান আমরা কত পাইছি √26, এটা পাইছি। তাহলে এখানে তুমি সুন্দর মতো এভাবে লিখতে পারো যে -1/√26, এটারে i, এরপর তুমি চাইলে লিখতে পারো 3/√26 j, এরপরে তুমি চাইলে লিখতে পারো -4/√26, এরপর হচ্ছে k। তো এটা দাঁড়াইবে তোমার অ্যানসার, এটা হচ্ছে i তো একক ভেক্টরের উত্তর। এই p সমান কিন্তু আমরা লিখতে পারি 3i - 4j প্লাস 5k লিখতে পারি না। q সমান কি লিখতে পারি 2i, এরপর লিখতে পারি -j, এরপর লিখতে পারি +k। আচ্ছা এই দুটো জিনিস এখন দেখো, এই p আর q দুইটা ভেক্টর যদি তোমরা এখানে যদি এটা থাকে p ভেক্টর, এটা q ভেক্টর, এটা p ভেক্টর, এটাকে যদি তোমরা ধরতে পারো q ভেক্টর, তো একটু ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পারবা যে PQ দুইটা কি ত্রিভুজের সন্নিহিত বাহু, ত্রিভুজের সন্নিহিত বাহু। যদি ত্রিভুজের সন্নিহিত বাহু হয় তাহলে এই সন্নিহিত বাহু দ্বারা যে ত্রিভুজটা নির্দেশিত হবে এর ক্ষেত্রফল। তাহলে PQ ত্রিভুজের যদি সন্নিহিত বাহু হয়, কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করলে P ভেক্টর ও Q ভেক্টর এই লিখবা, কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে, সন্নিহিত বাহু নির্দেশ করলে তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে হাফ ইনটু p ভেক্টর ক্রস q ভেক্টরের পরম মান। এই জিনিসটা হবে তোমার কাছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি দাঁড়াইলো, হাফ ইনটু pq এর ক্রস যে গুণফলটা হবে, এই গুণফলটা হবে তোমার এই ক্ষেত্রফল সমান। তো আমরা এখানে তো দেখো p আর q এই দুটো জিনিসের কিন্তু তুমি ক্রস গুণনের মানটা কিন্তু আমরা জানি না, তাহলে ক্রস গুণনের মানটা আমাদের একটু বের করতে হবে। তাহলে অতএব আমরা p ক্রস q এই দুটো ভেক্টরের মানটা একটু বের করি। এই দুটো ভেক্টরের এখানে ক্রস গুণনের নিয়মটা কি, ক্রস গুণনের নিয়মটা ছিল i j k, এভাবে আলাদা আলাদাভাবে লেখা। এরপরে p ভেক্টর মানে এই i j k, i তো একক ভেক্টরগুলো না লিখে শুধু আমরা সহগগুলো লিখব, এটা নিয়ম ছিল শুধু আমরা সহগগুলো লিখব, যেগুলো রিডিং করার সময় বা আমাদের যখন থিওরিগুলো আমরা পড়ছি তখন আমরা দেখছি। তো এখানে 3, এরপর এখানে -4 এবং এখানে 5। আর q ভেক্টরের কত ছিল 2, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 1 -1। এগুলো হচ্ছে তোমাদের মূলত নির্ণয় পদ্ধতি। এই জিনিসটা হচ্ছে নির্ণয় পদ্ধতি, যেটা হায়ার ম্যাথে তোমাদের আছে, হায়ার ম্যাথে এটা মূলত নির্ণয় ম্যাট্রিক্স ও নির্ণয় পদ্ধতির অধ্যায়। আচ্ছা দেখো, তো এটাকে যদি তুমি করো তাহলে তোমরা দেখতে পারবা যে মানে এটাকে তুমি শুধু p ক্রস q, এটা পরম মান না, পরম মানটা পরে আমরা বের করব, শুধু p ক্রস q এর নিয়ম হচ্ছে এটা। তাহলে দেখো, তাহলে তোমাদের এখানে আমরা এটা রুলসটা কি ছিল, i এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ যাবে, এটা ছিল তোমাদের রুলস। এটা আর এটা বাদ, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, তাহলে থাকবে তো 4 গুণ যদি তোমরা 1 দাও তাহলে হবে -4। এরপরে সূত্রের মাইনাস আর 5 গুণ যদি এটা দাও তাহলে মাইনাসে +5। এরপরে আমাদের কি দাঁড়াইবে, সূত্রের প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এরপরে যদি তুমি জে দাও, এরপরে এই যে এই বরাবর সারি আর এই বরাবর কলাম বাদ যাইবে, তাহলে থাকবে কত, এইটা গুণ এইটা, তাহলে 3 গুণ যদি 1 দাও 3 এবং মাইনাস সূত্রের মাইনাস আর 5 গুণ 2 দিলে হবে 10।
এর পরবর্তীটা তোমাদের কিভাবে আসবে, পরবর্তীটা প্লাস, কারণ আমরা এখানে শুধু নেব প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা নিয়ে আমরা করব। তাহলে এই বরাবর কলাম, এ বরাবর সাইডে বাদ যাবে, তাহলে থাকবে কে ভেক্টর, এটা গুণ এটা, এটা গুণ এটা, এইভাবে সব কয়টা গুণ করবা, এইটা এটা গুণ এটা এটা, এভাবে গুণ করবা। তাহলে কত হবে -3, আর এটা সূত্রের মাইনাস মাইনাস প্লাস 4 দ্বিগুণে 8। আচ্ছা, তাহলে এখন এটাকে করলে কি থাকবে, এটাকে করলে থাকবে হচ্ছে শুধু আই থাকবে, কারণ সাইডে গুণে এখানে 5 থেকে 4 বিয়োগ যাবে, থাকবে শুধু অন, অন দিয়ে আই এর সাথে গুণ করলে কত হবে, শুধু আই হবে। এরপরে মাইনাস, এখানে থাকবে -7, -7 -7 আর -7 মাইনাস প্লাস 7 জে। এরপরে এখানে থাকবে যে 5 আর কে, তাহলে প্লাস 5 কে। এটা দাঁড়াবে তোমার পি ক্রস কিউ। এখন পি ক্রস কিউ এই যে মানটা আইছে, এই মানটার পরম মান বের করতে হবে, কি করতে হবে, পরম মান বের করতে হবে। তাহলে আমরা এটা একটু পরম মানটা বের করার চেষ্টা করি। আমরা যদি এটার পরম মানটা তোমাদের আসবে হচ্ছে এইভাবে, যে পি ক্রস কিউ এর পরম মান, এটার পরম মান। তাহলে এটার পরম মানটা তোমার হবে, আমরা সূত্র যে সূত্রটা জানি যে √ax² + ay² + az², এটা। তাহলে আমরা এখানে √, এখানে ax² এর পরিবর্তে এখানে আছে শুধু অন, তাহলে আমরা লিখব অন এর উপরে a² প্লাস এখানে আছে 7, লিখব কি 7 এর উপরে a² প্লাস এখানে আছে 5, হ্যাঁ 5, তাহলে আমরা লিখব 5 এর উপরে a², √75। তাহলে কত হবে এখানে, √75 হবে। তো আমরা এটা লিখে দিতে পারি, সুন্দর মতো আমরা এটা লিখে দাম। এখন আমরা এই জায়গাটা থেকে তুমি করবা কি, এখন এখানে মানটা বসাই যাও। তো অতএব ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান তোমার কাছে কি হাফ ইনটু পি ক্রস কিউ এর পরম মান, এটা ছিল, তাহলে 1/2, তাহলে আর পি ক্রস কিউ এর পরম মান পাইছে √75, তাহলে তোমার অ্যানসার এটা এভাবে লিখতে পারি √75/2। দেখো তোমরা পরবর্তী কোশ্চেনটা কিভাবে আছে, পরবর্তী কোশ্চেনটা আছে যে যদি ধরো তোমার প্রসঙ্গ কাঠামোর অপর একটি ভেক্টর আর ভেক্টর সমান দেওয়া আছে i + 2j - 3k, তাহলে পি কিউ আর যদি একটা ঘন সামান্তরিক হয়, এই সামান্তরিকটা আয়তন বের করতে হবে। এটা হচ্ছে তোমার মূলত কথা এই এখানে। তো এখানে আমরা দেখব যে আচ্ছা আমরা পি সমান কিন্তু আমরা পাইছিলাম, পি ভেক্টর সমান আমরা কত জানি, √26। নো, এটা ভেক্টরের মানটা 3i, এরপরে কত মনে আছে, 3i, পি ভেক্টর সমান, ও পি ভেক্টর সমান 3i 4z প্লাস প্লাস না -4z, হ্যাঁ -4z, এরপর প্লাস 5k, এরপর কিউ ভেক্টর সমান কত, 2i -z প্লাস k। আচ্ছা দেখো, তাহলে এবং তোমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে আর ভেক্টর, এই প্রশ্নে তোমাদের আর ভেক্টর সমান দেওয়া আছে i + 2j - 3k। তাহলে আমরা দেখি r সমান তোমার কাছে কত আছে, i + 2j - 3k। এখন এই তিনটা বলছে, যদি এই তিনটা যদি তোমার কাছে একটা ঘন জ্যামিতি যদি নির্দেশ করে, যদি একটা ঘন সামান্তরিকের তিনটা বাহু যদি নির্দেশ করে, এখানে যদি একটা সামান্তরিকের তিনটা বাহু নির্দেশ করলে তাহলে ওই তিনটা বাহুর আয়তন কি হবে, এটা হচ্ছে তোমার মূল কথা। কিন্তু দেওয়া ছিল এই সামান্তরিক কিন্তু আছে, দেখো কিভাবে হয়। মতো আঁকা আছে ওইখানে, প্রশ্নে আঁকা আছে, তাহলে যদি আঁকা থাকে তোমরা একটু খেয়াল করো। এখন এই যে তোমার এটা আছে একটা তোমার ঘন সামান্তরিক, এটা আছে ঘন সামান্তরিক। এখন এই ঘন সামান্তরিকটা তোমার বলছে যে এটা যদি আয়তন নির্ণয় করতে হয়, আমরা যে কোনো একটা জিনিসের আয়তন সমান সূত্র জানি কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা হচ্ছে আয়তন সমান সূত্র। আয়তন সমান সূত্র যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়, তাহলে এখন এই ঘন সমান্তরিকেরও কি, আগে আমরা এটা হচ্ছে নিচের তল, তোমরা যদি ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে নিচের তল, এই ও এ এফ জি, এটা হচ্ছে নিচের তলটা, মানে যে কোনো একটা জিনিস হলে নিচের তল লাগে আর উপরে লাগে। কারণ আমার কাছে এই যে ডাস্টারটা আছে, এই ডাস্টারটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে নিচ,
এটা হচ্ছে নিচটুকু, আর এখানে এটা হচ্ছে উচ্চতাটা। এটা যদি আমি আয়তন বের করতে যাই তাহলে আমার আগে এই ক্ষেত্রফলটা লাগবে এবং এটার সাথে উচ্চতাটা গুণ করবো। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হইলে উচ্চতা। তাহলে এখানে এই সামান্তরিকটা কি, এইটা হচ্ছে তোমার কাছে এই ও এ এফ জি, এটা আমরা নিচের তলটা ধরি, এটাকে ধরি আমরা নিচের তল। তাহলে দেখো, তাহলে তোমাদের এখানে নিচের তলটা কি আর দাঁড়াবে, তা আমরা কিন্তু তাহলে সুন্দর মতো এখানে চাইলে লিখতে পারি যে সামান্তরিকের ভূমির ক্ষেত্রফল। তাহলে অতএব আমরা দেখি যে সামান্তরিকের ভূমির ক্ষেত্রফল, সামান্তরিকের ভূমির ক্ষেত্রফল ক্ষেত্র যে ও এ এফ জি সমান এখানে পি ক্রস কিউ, পি ক্রস কিউ, এগুলো মূলত উপাংশ ধরা হয়। তো যাই হোক দেখো এই পি ক্রস কিউ, তাই পি কিউ এখানে কি দাঁড়ায়, পি কিউ সাইন থিটা, কারণ যে এই পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল এখানে কি এটা এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, পুরোটার আয়তন, তাই পুরোটা আয়তন, আয়তন আমরা কি লিখতে পারি, অতএব আয়তন, আয়তন আমরা লিখতে পারি যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল গুণ লিখতে পারি উচ্চতা। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল বলতে কি বোঝায়, দৈর্ঘ্য গুণ প্রস্থ আর উচ্চতা। তাহলে আয়তন সমান সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং উচ্চতা। আচ্ছা দেখো, তাহলে ভূমির ক্ষেত্রফল আমি পি এবং কি ধরতে পারি, কিউ ধরতে পারি, পি ক্রস কিউ। আর এখানে উচ্চতা আছে কত তোমার কাছে, আর উচ্চতা হলে আর, তাহলে আমরা এটা ধরতে পারি যে ডট আর, এটা দাঁড়াবে তোমার কাছে ভূমির ক্ষেত্রফল সমান। তো যাই হোক দেখো, আচ্ছা আমরা কিন্তু এই পি ক্রস কিউ এটা কি পাইছিলাম কোথাও, পাইছি। হ্যাঁ এটা পাইছিলাম, কিন্তু কোথায়, ক হাতে, ক হাতে পাই পি ক্রস কিউ কত পাইছিলাম, আই প্লাস 7z 7j প্লাস 5k কিউ ডট আর। তাহলে দেখো যে পি ক্রস কিউ এখানে কত কত আছে তোমার কাছে, পি ক্রস কিউ আছে অ্যাকচুয়ালি তোমার পি ক্রস কিউ মানে এটা আই প্লাস 7j প্লাস 5k ডট আর, আর সমান আছে হচ্ছে এই মানটা, তো এই মানটা এখানে কত হবে, আই প্লাস 12j মাইনাস 5k। তো এখন এই দুটো একটু গুণ করবো, এই দুটো গুণ করে যাবে, এই দুটো গুণ করার নিয়ম কি দেখো, x bx, এটা হচ্ছে না সূত্রটা, x bx ay by az bz। তাহলে এখন আমরা এখানে x bx, কারণ i কিন্তু আমাদের বাদ যাইবে, i যে কে বাদ যাইবে, কারণ তুমি দেখো এখানে i গুণ যদি i দাও তাহলে দাঁড়ায় কি, সহগ হয় কি অন গুণ অন বা অন ডট, অন ডট অন। একটু ভালো করে তুমি দেখো এখানে আমরা i ডট যদি i দিই এবং হবে কি i ডট i, i ডট i এখান থেকে তোমাদের দাঁড়ায় কি, এখান থেকে দাঁড়ায় হইতেছে যে i ডট i সমান আবার কত হবে, অন হবে, তাই এটা বাদ যায়, তা আমরা শুধু সহগ লিখতে পারি অন প্লাস, এরপরে আমাদের এই j ডট j, j ডট j সমান অন হইবে, এটা কত হবে 7 × 14, এরপর এখান থেকে কত মাইনাস 3 × 15 থাকবে, কারণ k ডট কে বাদ যাইবে, তাহলে এখানে কত হয় 15 মাইনাস 15, তাহলে কত হয় 0। তাহলে দেখো আয়তন কত হইলে 0। তাহলে কোনো একটা জিনিসের যদি সেটা যদি সামান্তরিকের মতো থাকে সেটা আয়তন কি 0 হবে, কখনো 0 হতে পারে না। তাই আয়তন কখন 0 হবে, যখন সরলরেখা থাকবে, একই সমতলে যখন থাকবে, তার মানে এই জিনিসটার আর ভেক্টরটা কি থাকবে, যাতে কোনো কিছুর আয়তন আয়তন শূন্য হলেই সেটা সমান। শূন্য হলে সেটা কি শূন্য মানে বা শূন্য মানে সমতলীয়, এটা কি সমতল, সমতলীয় ভেক্টর। অতএব লিখবা যে পি কিউ আর এগুলো কি সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর।